আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে অনুরোধ করেছিলাম দুটো জিনিস। একটা হলো 133টা অধ্যাদেশের সবগুলা এখানে আসবে। 2 নম্বর ছিল যে এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। আমাদের অবস্থান এখন তাই। আমি জানি না এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কি আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারি নাই মাননীয় স্পিকার, এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করব, আমাদেরকে একটু পরামর্শ দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলুন। মাননীয় স্পিকার, সংসদের কার্য উপদেষ্টা কমিটি এই সমস্ত কর্ম নির্ধারণ করেছে। বিশেষ কমিটি যেটা আপনি করে দিয়েছেন এই আইনগুলো পর্যালোচনা করার জন্য সংসদে বিশেষ এই কমিটিতে আমাদের মাননীয় সদস্য জয়নাল আবদিন সাহেব সভাপতি ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ছিলেন, আইনমন্ত্রী সহ সবাই এটা আলোচনা পর্যালোচনা করে যে সকল অধ্যাদেশগুলো সর্বসম্মতিক্রমে অ্যাজ ইট ইজ পাস করার জন্য ডিসাইডেড হয়েছে, তার মধ্যে এই বিলটাও ছিল, অর্থ বিল সহ অন্যান্য। তো আর কিছু বিল নোট অফ ডিসেন্ট ছিল, আলোচনার দাবি রেখেছিলেন বিরোধী দলীয় সদস্যগণ। সেটি ইতিমধ্যে আপনি 2 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট যেভাবে আপনি উপযুক্ত মনে করেছেন আলোচনার জন্য দিয়েছেন। তা এখন যদি এই পর্যায়ে বিল পাস হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মাননীয় স্পিকার দুঃখ হল। যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিংয়ে বিবেচনার সময়। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় সকল বিরোধী দলীয় সংসদ সদস্যদের যে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। হাও বুঝে দিয়েছেন, নাও বুঝে দিয়েছেন। এই অপরিসীম সহযোগিতার জন্য সরকারি দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রফিকুল ইসলাম খান বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশেষ কমিটির কথা। বিশেষ কমিটিতে এই আলোচনা হয় নাই যে টেবিলে টেবিলে যখন সংসদ চলবে তখন বিলগুলো এনে হাজির করা হবে, এবং এটা 3 দিন আগেই দেওয়ার কথা ছিল। নাম্বার 1। নাম্বার 2 হলো বিশেষ কমিটিতে এটাও আলোচনা হয়েছে যে সকল বিলই 133টি সংসদে উঠবে আর কি। এরপরে এটাও বলা হয়েছে যে আমাদের যে ব্যাপারে কি বলে যেগুলো আপত্তি আমরা জানিয়েছি ওটা ছাড়াও এই বিলগুলির ব্যাপারে সংসদে কথা বলার সুযোগ আছে। সুতরাং আমাদের কথা বলা এটা আমাদের অধিকার, এর সুযোগ থাকা উচিত ছিল আর কি। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাননীয় চিফ হুইপ, মাননীয় আইনমন্ত্রী বলেন। আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য বলেছেন সবগুলো উত্থাপনের কথা ছিল। সো আমি ওই বিশেষ কমিটির সদস্য হিসেবে এইটারই কালেক্ট করতে পারি না। আমার মনে হচ্ছে না যে ধরনের কোনো সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত হলো আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে 3টা অপশন। নাম্বার 1, 30 দিনের মধ্যে বিল উপস্থাপন করতে হবে। আমরা সবগুলো 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলো আপনাদের সামনে আনতে হবে, সংসদের সামনে। আমরা এনেছি। নাম্বার 2 অপশন হলো আমরা কোনটা উত্থাপন করব, যদি কোনোটা উত্থাপন না করি তাহলে সেটা ল্যাপস হবে। নাম্বার 3 হলো যেটা উত্থাপন করা হবে সেইটার আবার 2টা ফেট আছে। 1, বিল আকারে অনুমোদন হবে অথবা অনুমোদন হবে, শব্দগুলো এইভাবে দেওয়া আছে।
তো আমরা যেগুলো উপস্থাপন করা হবে না, ওখানে সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমরা উপস্থাপন করিনি বলে ওইগুলোর উপর আলোচনার সুযোগ রুলস অফ বিজনেস এবং আর্টিকেল 93-তে নাই। যেগুলো আমরা উপস্থাপন করেছি সেগুলো বিল আকারে যেটা পাশ হয়েছে, যদি কোনোটা পাশ না হতো তাহলে ওইটা অননুমোদন হিসাবে গণ্য হয়ে ওইটা সাইড লাইনে চলে যেত। এটা হলো আর্টিকেল 93 রেড উইথ সংসদের যে কার্যপ্রণালী বিধি আছে সেইটা। আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাইনি। তবে আশা করেছিলাম, আমাদের ধন্যবাদ না দিক বিরোধী দল, 133টা আইন অধ্যাদেশ পড়ে শুনে বুঝে দাড়ি কমা সেমিকোলন করে আপনার কার্যালয়, আইন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তারা এবং বিশেষ করে বিজি প্রেস যে নির্ঘুম রাত কাটিয়েছে, অন্তত সেজন্য একটা ধন্যবাদ ওনাদের দেওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি যখনই দাঁড়ান আমি কিন্তু দেই। জি, আপনি বলেন এই ব্যাপারে, এরপরে জি, আমি জি, আমার জি। বক্তব্য রাখবো। আমি তো বিশেষ কমিটিতে ছিলাম না, ওইটা আমি বলতে পারবো না। যারা ছিলেন তারা এটা এক্সপ্লেন করবেন। কিন্তু আপনার সভাপতিত্বে আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির মিটিং করি তখন এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক আলোচনার পরে দুটা জিনিস একেবারেই স্পষ্ট হয়েছে, আমি যেটা বলেছি। একটা হলো সবগুলা বিল আসবে, 2 নম্বর হলো যে মিনিমাম একদিন আগে আমাদেরকে ডকুমেন্টগুলো দেওয়া হবে। এই দুইটার বাইরে আপনি কোনো রুলিং দেননি। 2 নম্বর হচ্ছে, আমি একান্ত শ্রদ্ধা রেখে বলবো, যারা বিশেষ কমিটির সদস্য ছিলেন তারা খুবই বিজ্ঞ, তারা সরকারি দল থেকেও ছিলেন, বিরোধী দল থেকেও ছিলেন। তো তাদের রায় যদি চূড়ান্ত হয় তাহলে তো আর এখানে কাগজপত্রেরও দরকার নেই। তাতে আমাদের যে অধিকার, শুধু অধিকার না, দায়িত্বের যে বিষয়টা আছে সেটা পালন হবে কিভাবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, বলবেন। মানে স্পিকার, প্রত্যেকটা বিলের উত্থাপনের পরে এই কথাগুলো মাননীয় বিরোধী দলের নেতা বলতে পারতেন। এখন সমস্ত বিলগুলো শেষ হয়ে যাওয়ার পরে সেটা আবার প্রথম থেকে উল্টানোর মতো কথা। এই কথাগুলো আপনি কগনিজেন্সে নিতে পারতেন যদি প্রত্যেকটা বিল উত্থাপনের আগে বলতেন যে আমি বিলের কপি পাইনি। আপনি তো সেরকম করেছেন, সময় দিয়েছেন যে 3 ঘন্টা আগে পাইনি। তা আপনার কন্ডোন করার যে ক্ষমতা, স্পিকার হিসেবে আপনার টাইম কন্ডোন করার ক্ষমতা আপনার আছে। আপনি যখন উত্থাপনের অনুমতি দিচ্ছেন তখন মানে ইউ হ্যাভ অলরেডি কন্ডোনড দি টাইম। এটাই হচ্ছে মাননীয় স্পিকার রুলস অফ প্রসিডিউর। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা যে কথাগুলো বলেছেন আমিও তার সাথে একমত। অ্যাকচুয়ালি বিল এত শেষ মুহূর্তে পেলে এটার উপরে আলোচনা করা ডিফিকাল্ট, কিন্তু এই যে সিচুয়েশনটা হলো এটার প্রধান কারণ হলো যে আজকের মধ্যে আমাদেরকে বিলগুলো ফাইনালাইজ করতে হবে, পাস করতে হবে, টাইম লিমিটের কারণে, 30 দিনের কারণে। না হলে তো আমরা আরও 15 দিন, 1 মাস সময় নিতে পারতাম। এই টাইম কনস্ট্যান্টের কারণেই আমাদেরকে দ্রুত বিলগুলো পাস করতে হয়েছে। এবং আমরা বিশেষ কমিটিতে যা সব সিদ্ধান্ত হয়েছে সেগুলো সবই পালন করা হয়েছে। কেবলমাত্র টাইমটা আমি স্পিকার হিসাবে কন্ডোন করেছি, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা লক্ষ্য রাখব যাতে বিল যথাসময়ে বা অন্তত 2-3 দিন, অন্তত 1 দিন আগে যাতে সদস্যরা পায়, এ ব্যাপারে আমরা যত্নবান থাকব। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধাদের উপর আনীত শোক প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ দেবার জন্য। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক ঐতিহাসিক একটি দিন, ব্যক্তিগতভাবে আমার জীবনেও। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে। সেই দিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক। আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার,
হাজারো শহীদের রক্ত মানানো আর অসংখ্য আহত পঙ্গু দেশপ্রেমিকের সর্বস্ব ত্যাগ করা মহান গণঅভ্যুত্থানের ফসল এই সংসদের অভিভাবক হিসেবে নির্বাচিত হয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় বিরোধী দলীয় উপনেতা এবং সকল মাননীয় সংসদ সদস্যদেরও অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সাথে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই বোনদের প্রতি আমার সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকগণ ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের নারী সমাজ, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও নির্যাতিত হয়েছে। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন ইসলামপন্থী ও বামপন্থী ছাত্রকর্মীদের যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মাননীয় স্পিকার, 24 মানে কেবল 24 না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি 47-এর আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সকল জাতীয় শহীদকে। এ সকল ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদি বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কিশোরদের অকুতোভয় সাহসকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। আমরা ওসমান হাদি ভাইকে স্মরণ করছি। শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী খাতুনকে স্মরণ করছি, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাঠের নেতৃত্বের একেবারে সামনে থাকার কারণে আজকের দিনটি আমার জন্য একই সাথে আবেগের, কষ্টের ও আনন্দের। আমাদের সংগ্রামের সাথী শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, 4 বছরের শিশু আহাদ, 6 বছরের শিশু রিয়া গোপসহ প্রায় 150 শিশু শহীদ। মাননীয় স্পিকার, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া শহীদ ইয়ামিন, সাভারের আশুলিয়ায় ভ্যানের উপরে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা কিশোর শহীদ সজল সহ অগণিত মানুষের স্মৃতি আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা সহ সংসদের সকল সদস্য এবং আপনার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আরও স্মরণ করিয়ে দিতে চাই মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের, যিনি বলেছিলেন, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। মাননীয় স্পিকার, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও তার আত্মত্যাগ। ওনার সংগ্রাম অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের তরুণ সমাজকে আত্মহুতি দিতে গণ অভ্যুত্থানে। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করতে চাই আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না। কারণ জুলাই গণ অভ্যুত্থান মানে শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একই সাথে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই।
70% মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে মাননীয় স্পিকার। গণতন্ত্রে জনতার রায় সার্বভৌম, তার উপর কোনো আইন বা বিধান চলতে পারে না। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। জুলাই মানেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় ও দরদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি শেষ করব একটি কথা বলেই। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসছি। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।